একজন ব্রাইডাল ক্লায়েন্টের বাড়ি থেকে ফিরছিল। সেদিন শরীরটা অধিকতর ম্যাচ বেজেছিল। নোনা জলেও গোসল সমেত ক্লান্তিকর। পুরো 6 ঘন্টা কাজ করছিল, যার ফলে হাত ব্যথা হয়ে আছে। নড়াতে গেলেও ব্যথা হয়। তখন বিরক্ত লাগে। রাস্তায় গাড়ি না পেয়ে হাঁটছিল। অন্যমনস্ক থাকায় অবস্থায় চিপায়ে গলিতে আসতেই কেউ একজন তার নাকে রুমাল চেপে ধরল। সঙ্গে সঙ্গে তার কোমল দেহটা অচৈতন্য ঢলে পড়ল। এরপরে কাহিনী তার মনে নেই। যখন হুঁশ আসে তখন নিজেকে পরিত্যক্ত একটি ভাঙাচোরা বিল্ডিংয়ে দেখতে পায়। হাতটা বাঁধা, আশপাশে নোংরা ভাঙা কাঁচ, কার্টন, পলিব্যাগ, মদের খালি বোতল ছড়িয়ে ছিটে পড়ে আছে। এখানে বুঝি কেউ থাকে না? থাকলে নোংরা থাকার কথা নয়। তার সামনে তিনজন স্বাস্থ্যবান পুরুষ মদ খাওয়ার পাশাপাশি কার্ড খেলছে। ওর চেতনা হারানোর জোগাড়। এরাই তাকে তুলে এনেছে, কিন্তু করবেটা কে? 1 মিনিট। এরা অনৈতিক কর্মের জন্য তাকে তুলে আনেনি তো? মুহূর্তের মধ্যে ওর কোমল শরীরটা মৃদু কম্পিত হয়ে উঠল। ওদের উদ্দেশ্য সম্পর্কে আপাতত সে একটু হলেও ক্লিয়ার। একটা ফেস কার্টেন গাঁজাখোরদের মতনই দেখতে। তারা যে তাকে ভালো উদ্দেশ্যে আনেনি তা সুনিশ্চিত হয়ে বলা যায়। একজন হলে সে লড়াই করে টিকে থাকতে পারত, কিন্তু 3 জন যুবক ছেলেদের সঙ্গে সে একা মেয়ে লড়বে কি করে? আপাতত সচকিত মস্তিষ্ক শান্ত রাখলো। একটা কথা মনে করলো, রঙ্গন সব সময় বলতো আপাতত। রঙ্গন ফুল, ধরো তোমাকে কেউ কিডন্যাপ করেছে কিংবা অনৈতিক কর্ম সাধনের জন্য যৌনতা হরণের শিকার করতে চাইছে। সেই মুহূর্তে তুমি কি করবে? এমন পরিস্থিতিতে যদিও কখনো বড় চিৎকার চেঁচামেচি না করে প্রথমে মাথা ঠান্ডা রাখবে, ধৈর্য ধারণ করবে, আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান সম্পর্কে বুঝতে চেষ্টা করবে। মানুষজন উপস্থিতি পেলে চেঁচিয়ে সাহায্য চাইবে, আর হাতের কাছে কোনো লাঠি থাকলে সেটা দিয়ে তোমার উপর আক্রমণকারী ব্যক্তিকে আঘাত করবে। হাত উন্মুক্ত থাকলে আক্রমণকারীকে নাক বরাবর ঘষে বসাও, চোখের ভিতর আঙুল ঢুকিয়ে দাও। এরপরে যত দ্রুত সম্ভব পালিয়ে যাও, সে স্থান পরিত্যাগ করো। এসব পদক্ষেপ সে মাথায় রেখেছে। ছেলেগুলির কার্ড খেলা শেষ হলে দুজন ভেতরে চলে গেল। আরেকজন ওর সামনে মাতাল টান হয়ে ফ্লোরে শুয়ে পড়ল। ক্ষণকালের মধ্যে ঘুমিয়ে গেল। ও ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজের হাতটা সাবধানে খুলতে চেষ্টা করলো। দড়িটা যদিও ঠিলে ছিল, শক্ত করে বোধহয় বাঁধেনি, যার কারণে হাত খুলতে বেশি একটা বেগ পোহাতে হয়নি। প্রথমেই সে দরজা খুলতে চেষ্টা করলো, কোনো মতে না পেরে আশপাশ চাইলো। ভেতরে আরো 2টো রুম আছে। সে ধীরে ধীরে রুম দুটির দিকে অগ্রসর হয়। যদি কোনো লাঠি রড পাওয়া যায় তাহলে আত্মরক্ষা করা যাবে। দরজার প্রান্তে আধ ভাঙা একটি রড পেল। মনে মনে খুশি হলো। গুন্ডাটা যদি ওর কাছে আসতে চায় একদম পেট বরাবর ঠুকিয়ে দিবে। এতে যা হওয়ার হবে, বাকিটা পরে দেখা যাবে। হঠাৎ আসার সময় কারো গোঙানির মৃদু আওয়াজ পেল শুনতে। সেই আওয়াজ কোনো স্বাভাবিক মানুষও নয়, কষ্ট যন্ত্রণায় কাতরানো আওয়াজ। নিপীড়িত মানুষের কোনো নিষ্ঠুর এক আর্তনাদ, যা আকাশ বাতাসকে একসঙ্গে কাঁপিয়ে তোলে। ওর সমগ্র শরীর অজানা আতঙ্ক আর ভয় কম্পিত হলো। শরীরের লোম অবধি শিউরে উঠল। ললাট বেয়ে সে জল গড়ালো। সেই ঘাড় ঘুরিয়ে বদ্ধ রুমটির দিকে এক পা করে দাপিত হয়। পুনরায় কোনো মেয়েলি কণ্ঠে ফোপানোর শব্দ পায়, যেমনটা মুখ বাঁধা থাকলে হয়। জানালার কপাট এক পাট খোলাই ছিল। ওইখান দিয়ে বদ্ধ রংচটা রুমটির মধ্যে সে পর্দা সরিয়ে ভেতরে দৃষ্টি রাখলো। সঙ্গে সঙ্গে ওর শরীরের সমস্ত কোষগুলি যেন কেমন অবরুদ্ধ হয়ে এলো। বক্ষপট বজ্রপাতের মতন কেঁপে কেঁপে উঠল। ফ্যাকাশে দৃষ্টিজোড়া ভয়াতুর আতঙ্ক। নগ্ন একটি মেয়ে, যার দেহে বস্ত্রের কোনো ছিটে ফোটাও নেই, সেখানে মদ খাওয়া 2 জন পুরুষ উপস্থিত। একজন মেয়েটার হাত দুটি চেপে ধরে আছে, আরেকজন মেয়েটার কোমল দেহটার উপর নৃশংস পৈশাচিক হিংস্রতার সঙ্গে যৌন চাহিদা পূরণ করতে ব্যস্ত। দেহের ভাঁচে ভাঁচে মানুষরূপী জানোয়ারগুলোর দন্ত ফুটিয়ে রক্তপাত ঘটিয়েই দেয়। কামুকতা লালসতা যেন জিব্বে বেলালা ঝরে, কিন্তু অদ্ভুত কি নিষ্ঠুর জঘন্যতম শয়তানি পৈশাচিক কর্মকাণ্ড। তারা দ্বিগুণ হিংস্র, 4 পায়ে পশুর মতনই হয়ে উঠেছে। হিংস্রতার বহিঃপ্রকাশের সঙ্গে মেয়েটার উপর টর্চার করে যাচ্ছে একজনের পর আরেকজন। এমন ভয়াবহ কুৎসিত কর্ম দেখে ওর লোম কাটা দিয়ে উঠে। ভিকটিম মেয়েটার অনবরত ঝরে পড়া চোখের জল ওদের বুকে বৃষ্টি নামায় না, এক দণ্ড মায়াও হয় না। কি নিষ্ঠুর নির্মম নির্যাতন! তার মাথা কাজ করে না। এই মুহূর্তে সে কি করবে? কাছে বা সাহায্য চাইবে? সে পুনরায় দৃষ্টি রাখে। মেয়েটার মুখটা বাঁধা, চোখ দিয়ে অনবরত নোনা জল গড়ায়। বয়স কত হবে? 14-15 বছর। মেয়েটার দেহ থেকে বের হওয়া ব্লাডে হলুদ রঙের বেডশিটটা রক্তাক্তে মেখে যা নয় তাই অবস্থা। তবুও নির্মম অত্যাচার করা পশু তুলো ধর্ষকগুলো
তাদের ধ্বংসলীলা থামায় না, অনবরত চালিয়ে যায়। এমন লোমহর্ষকর ঘটনা তার মধ্যে প্রবল ভয়ের প্রভাব ফেলে। ভেতরে ভেতরে বিচলিত ভাবটা অস্থিরতায় বাড়িয়ে তোলে। শরীর ঘাম দেয়, মস্তিষ্ক বুদ্ধিহীন, দম বন্ধ হওয়া জোগাড়। কোনো রকম কাঁপতে কাঁপতে আগের জায়গায় ফিরে আসে। গলাটা পুরোপুরি অবরুদ্ধ, শ্বাস টানতেও ভয় পাচ্ছে, শরীর অস্বাভাবিক কাঁপে। ততক্ষণে মাতার লোকটার ঘুম ভেঙেছে। লম্বা আলচেমি দিয়ে ওর দিকে পৈশাচিক নোংরা ইঙ্গিতে হেসে এক পা করে এগিয়ে আসে। সে নিজের সঙ্গে ওইসব ভাবে ভাবতেই পারে না, মাথায় এত সব চিন্তা নিতে পারে না। মনে পড়ে যায় আজ থেকে 3 বছর আগেকার কথা। সেই দিনও সে ধর্ষণের মুখোমুখি হয়েছিল, আজও ধর্ষণের মুখোমুখি। সেদিন বেঁচে ফিরেছিল, কিন্তু আজ বাঁচবে? আজ বাঁচাবে কে তাকে? 3 জন ক্ষুধার্ত শকুনের দল তাকে নরক ঘাতকের মতন ছিঁড়ে ছুঁড়ে খেলেও কেউ দেখবে না। এরপর হয়তো তাকে মেরে ফেলা হবে। এইসব ভাবতে ওর শরীর রক্তশূন্য হয়ে পড়ে। হঠাৎ করেই তার প্যানিক অ্যাটাক শুরু হলো। পুরো শরীর দর দর করে কাঁপছে। এদিকে ধর্ষক তার দিকে ক্রমশ এগিয়ে আসছে। সে যে মার্শাল আর্ট পারে সেটাও এই মুহূর্তে ভুলেই বসলো। লোকটি যখন ওর বুকের ওড়না কেড়ে নিবে ভাব, তার আগেই সে একটি ভয়াবহ কর্মই করে বসলো। লোকটার পেটের দিকে রডটাই ঢুকিয়ে দিল। কি করে দিল, কেমন করে দিল ওর জানা নেই। মাথায় শুধু একটাই কথা আসলো, যেভাবে হোক যেমন করে হোক তাকে বাঁচতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, নিজের সম্মান রক্ষা করতে হবে। 100টা খুন করতে হলেও সেটা পাপ নয়, বরং সম্মানের। আঘাতপ্রাপ্ত লোকটা কতক্ষণ দাপাদাপি করে মৃত্যুর কোলে ঠলে পড়ে। এবার ওর মাথা কাজ করা পুরোপুরি বন্ধ করে গেল। শরীর দুর্বলতায় ভয় অধিকতর কাঁপছে। এখন কি করবে? রাগের বশে একটা মার্ডার করে ফেললো, কিন্তু তার পরবর্তী পদক্ষেপ? বাকি 2 জন যদি জানে তার সঙ্গীকে সে খুন করেছে, তাহলে তার অবস্থা ওই মেয়েটার চেয়েও খারাপ হবে। যতই তখন মার্শাল আর্ট জানুক, 2 জন পুরুষের সঙ্গে এই দুর্বল শরীরে একা লড়াই করতে পেরে ওঠা সম্ভব নয়। তার মাথায় আড়িয়ে আসলো, আরে সে এত চিন্তা করছে কেন? তার কাছে গোপন পকেটে একটি বাটন সেট আছে। দ্রুত ফোন বের করলো। সবার প্রথমে রঙ্গনকে কল বসালো। প্রথম রিং হওয়ার পর তিনি কেটে দিলেন, এরপরে ব্যাক করলেন। সে রিসিভ করে প্রথমে কথা বলতে পারল না, তরতর করে কণ্ঠ কাঁপছে। ওইদিকে উনি হ্যালো হ্যালো সমান তালে বলেই যাচ্ছেন, অথচ সে একটি শব্দ অবধি অবরুদ্ধ গলা থেকে তুলতে পারল না। নিজের ভিতর দুর্বলতা, অস্থিরতা এক পাশে ফেলে রেখে কাঁপা কাঁপা উষ্ঠে বলল, আমি মারাত্মক একটা ভুল করে ফেলেছি রঙ্গন ভাই। একজনকে মেরে দিয়েছি। লোকটা একজন ধর্ষক ছিল। আপনি আমাকে বাঁচান রঙ্গন ভাই। এখানে আরো 2 জন আছে। ওরা জানতে পারলে আমাকে ওই মেয়েটার মতন অবস্থা করে ছাড়বে। জানেন, এখানে ছোট্ট একটি মেয়ে আছে। ওরা ওই মেয়েটির ওপর পৈশাচিক নির্মম অত্যাচার চালাচ্ছে। জানি না কতক্ষণ আপনার সঙ্গে যোগাযোগ রাখতে পারবো। ওরা জানতে পারলে আমায় মেরে দেবে। কথাগুলি ভারাক্রান্ত হৃদয়ে বলেই অনন্যা হু হু করে কেঁদে দিল। এই প্রথম দৃঢ় ও শক্তবান মেয়েটার কণ্ঠে অসহায়ত্ব বোধ খুঁজে পেলেন তিনি। যে মেয়েটা প্রতিনিয়ত নিজের আত্মসম্মান, আত্মবুদ্ধি নিয়ে লড়াই করে গেছে, হাজারো বিপদে আসলেও একা নিজের সূক্ষ্ম বিচার বুদ্ধি দিয়ে মোকাবেলা করেছে, আজ সে কতটা অসহায় শূন্য। একজন নারীর কাছে তার সতীত্ব মানে অমূল্য রত্নখনি। সেটা হারিয়ে গেলে সে প্রাণীর ন্যায় বেঁচে থাকে। সেটাকে আদৌ বেঁচে থাকা বলে তার মনে হয় না। নিজেকে পুরুষ কাতারে ফেলতে লজ্জাই লাগলো। যেখানে নারীদের সে সম্মানের চোখে দেখে, সেখানে সামান্য কয়েকজন পশুদের জন্য দেশটা গলে যাচ্ছে। অথচ এদের সঠিক বিচারও হয় না। ওর ক্রন্ধনের প্রতিটি সুরধ্বনি তার ভেতরটা পর্যন্ত নাড়িয়ে দিল। শক্ত বুকটা কেমন রুদ্ধকার, উত্তেজনা ও হাহাকারে দুমড়ে মুচড়ে উঠে ভেতরে বুকের ভেতরে সূক্ষ্ম কথাগুলি ক্রমশ নাড়া ছেড়ে দিয়ে উঠল। সঙ্গে ভারীও লাগছে। দমটা ফেলার ফুসরত নেই। সেখানে যেন অক্সিজেনের অভাবনীয়তা দেখা দিয়েছে। কান্নার মুমূর্ষু শব্দগুলো এখনো কর্ণে নিষ্ঠুরতার সঙ্গে বাজে। প্রতিটি সুর তাকে এলোমেলো করে দেয়। ওর আহাজারির নির্দয় শব্দগুলি ওনার বুকটায় অশান্ত অস্থির করে তুলল। কিন্তু তিনি তো আর সবার মতো নন। নিজের অনুভূতি, আবেগ প্রকাশ করেন না, কিংবা প্রকাশ করতে পারেন না। নিজের ভেতরের প্রলয়ঙ্কারী ঝড়ের ঝাপটা সামলে নিজেকে নিতে হয়। আপাতত ভেতরকার উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, অস্থিরতা লুকিয়ে রেখে ওকে আশ্বস্ত করে ভেজা কণ্ঠে বলেন, রঙ্গন ফুল, কান্না থামাও। তোমার কিচ্ছু হবে না, আমি আসবো। তুমি কি বলতে পারবে কোথায় আছো? আই মিন, কোনো খোলা জায়গাতে সাইনবোর্ড টাইপ কিছু একটা দেখা যায় কিনা দেখো, কিংবা আশপাশ দোকানপাট। অর্ণার চোখে পানি দ্রুত মুছল। রঙ্গনের কথার বাজার 1 ফোঁটা আশার আলো ঘুটঘুটে তিমিরের মতো সন্ধ্যার প্রদীপের মতোই খুঁজে পেল। একটি ভাঙা জানালা আছে, ওটা দিয়ে সে বাইরে নজর দিল। সে বলল, কতগুলি কাঠ আর কামারের দোকান দেখা যাচ্ছে।
তার সামনে একটি নতুন গ্যারেজ, ওটা সামনাসামনি একটি পুরনো বিল্ডিং, তার ভেতরে বন্দি আমি। তুমি চিন্তা করো না রঙ্গন ফুল, আমি তোমার আশেপাশে আছি। শুভ শান্ত আছে, আমরা গ্যারেজ থেকে একটু দূরে আছে। তবে ব্যাপার না, মিনিট 5-6 মধ্যে পৌঁছে যাব, কাঠের বাজারের মধ্যে। এতটুকু সময় নিজেকে সেভ করার দায়িত্ব একান্ত তোমার নিজের, ঠিক আছে? আর হ্যাঁ, একদম ভয় পাবে না, তোমার রঙ্গন ভাই আছে। তুমি ভয় কিসের? বুকে সাহস রাখো, ভয়কে জয় করতে শেখো। ফোনে লাইন কেটো না কিন্তু। শুভ শান্ত আমরা আসছি, বর্তমানে গ্যারেজের সামনে আছে। অনন্যার শান্তি লাগলো, হঠাৎই তার চওড়া দিয়ে সাহস পেল। অনন্যাকে আটকে রাখা হয়েছে শুনে শান্ত কামারের দোকান থেকে একটা রামদা আর চাপাতি এনেছিল, ওইটা দিয়ে কাঠের দরজা কেটে ওরা ভিতরে ঢুকলো। রঙ্গনকে দেখা মাত্রই অনন্যা ছুটে দৌড়ে আসে, আবেগের বসে তাকে জাপটে ধরলো। অনন্যার মাথাটা রঙ্গনের বুকে গিয়ে ঠেকলো, তবে শরীরটা নয়। রঙ্গন পুরো হতভম্ব হয়ে পড়লো, ওর ধাক্কা দুকদম পিছিয়েও গেল। শুভদের দিকে দৃষ্টি স্থাপিত করলো। ওরা ব্যাপারটা স্বাভাবিকই দেখেছে, যেন এমনটা হওয়ারই কথা ছিল। ওনার দুশ্চিন্তা কিছুটা হলেও কমলো। অনন্যা কাঁদছে ভীষণ, সঙ্গে ওর শরীরটাও কাঁপছে। মেয়েটা আর মুখটা রক্তশূন্য, চোখটা ফ্যাকাশে বন্ধ। পরক্ষণেই রঙ্গন বুঝলো মেয়েটা অস্বাভাবিক ভয় পেয়েছে, তাই এমন আচরণ করেছে। সে সময় নিল। এরপরে অনন্যার মাথাটা তার বুক থেকে আস্তে করে উপর থেকে সরিয়ে নিল, তারপর স্নেহভরা হাত রাখলো ওর মাথায়, অদর ছড়িয়ে শুধালো। বলেছিলাম না তোমার কিচ্ছু হবে না। দেখি তো, এখন কান্না বন্ধ করো। এই শান্ত, তোমার মেয়েকে সামলাও। বেচারি কেঁদে কুটে কি হাল করেছে নিচে। আর বাকি মেয়েটা কোন দিকে? ওই দিক এদিক তাকাতে তাকাতে শেষের কথাটুকু শেষ করলো রঙ্গন। অনন্যা বদ্ধ রুমটার দিকে হাত দিয়ে ইশারা করলো। রঙ্গন শুভকে নিয়ে ওই দিকে রওনা হলো। শুভ মুখটাকে করুণ করে নিল। তুমি কান্দন করিও না আম্মাজান, দেখো তোর বাপ অশান্ত এসে পড়েছে, তো এবার কান্না থামা। অনন্যার সিরিয়াস মুহূর্তে ভীষণ হাসি পেল, এক ফোঁটা হাসলো ও সে। ফাজিল। যাক শান্তি, তোকে হাসাতে অন্তত পারলাম। অনন্যার সেসব খেয়াল নেই, তার মনটা তখনও অশান্ত অস্থির। রঙ্গন আর শুভ দরজা ভেঙে ভিতরে ঢুকলো, দেখলো ছোট্ট মেয়েটা চেতনাহারী নিথর দেহে বেডের সঙ্গে মিশে আছে, আর ধর্ষক দুজন নিথর দেহটার উপর পৈশাচিক কামুকতা মেটাতে ব্যস্ত। রঙ্গন আর শুভকে একসঙ্গে রামদা চাপাতি হাতে দেখে উলঙ্গ অবস্থাতে ধর্ষক দুজন প্রাণ বাঁচাতে ওদের ধাক্কা মেরে ছুটল, পেছন দরজা দিয়ে পালিয়ে গেল। শুভ পিছু নিয়ে ওদের নাগাল পেল না। রঙ্গন বিছানার চাদর দিয়ে ধর্ষিত হওয়া মেয়েটিকে কোলে তুলে নিল। এরপরে শান্তকে বলল অনন্যাকে হলে পৌঁছে দিতে। সে আর শুভ মেয়েটিকে নিয়ে হসপিটালে যাচ্ছে। মেয়েটির অবস্থা ভালো নয়, ব্লিডিং হচ্ছে, আল্লাহই জানে বাঁচবে কিনা। অনন্যার মনোক্ষুণ্ণ হলো, সে ভেবেছিল রঙ্গন ভাই তাকে পৌঁছে দিবে, তবে বেশি রাখতে গেল না। তার ফের কেমন লাগলো, অতীতে সেই বিভীষিকাময় রাত্রির কথাগুলো মনে পড়ে গেল। পুরো পথে সে শান্তর সঙ্গে কথা বলেনি। হলে পৌঁছে প্রথমে গোসল করে এসেছিল, এরপর দুটো ঘুমের ওষুধ খেয়ে পরদিন দুপুর 12টা পর্যন্ত মরার মতন ঘুমিয়েছিল। দুদিন হলো হল থেকে বের হয়নি, এমনকি রঙ্গন, শান্ত, শুভ, তরু কারোর ফোন রিসিভও করেনি। কেউ কেউ হলে এসেছিল ওর সঙ্গে দেখা করতে, সে দেখা করেনি। ওই ঘটনা যে অনন্যার উপর কতটা প্রভাব ফেলেছে সেটা সকলে আন্দাজ করতে পেরেছে। রিক্সাওয়ালার ডাকে তার সম্বিত ফিরল। আপা, সামনে আর যাওন যাইব না, ছাত্রগো হরতাল হইতাছে, থানার সামনে মেলা ভিড়। অনন্যা ভাড়া মিটিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফিরছেলে, সামনের দিকে অগ্রসর হলো। বড় বড় স্লোগান শোনা যাচ্ছে। অনন্যা রঞ্জন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, রঞ্জন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন রাজপথে, রঞ্জন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন হাটে হাটে, রঞ্জন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন থানায় থানায়। মুক্তি চাই, মুক্তি চাই, রঞ্জন ভাইয়ের মুক্তি চাই, ধর্ষকের বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই, নির্দোষের মুক্তি চাই। গিয়ে শান্তর পাশে দাঁড়ালো। শান্ত শুভ স্লোগানের নেতৃত্ব দিচ্ছিল। অনন্যা শান্তকে ফিসফিস করে বলে, ওনাকে পুলিশ ধরেছে কখন? সকালের দিকে ল কলেজের সামনে থেকে। কিন্তু পুলিশ এসব জানলো কি করে? ওখানকার স্থানীয় কিছু লোক আমাদের নাম বলেছে। রঞ্জন ভাই স্বীকার করেছে সে একজন মেয়ের জীবন বাঁচানোর জন্য খুনটা করেছে। কিন্তু এসব তো মিথ্যা। খুন আমি করেছি, আমার পাপের শাস্তি তিনি কেন পাবেন? এখনই পুলিশের কাছে গিয়ে আমি আত্মসমর্পণ করছি, সব খুলে বলছি। শান্ত আর শুভ দুজনেই ওকে টেনে নিরিবিলি জায়গায় নিয়ে আসলো। পাগল হয়েছিস? রঞ্জন ভাই জেলে ঢোকার আগে বারবার করে আমাদের বলে গিয়েছে এসব যেন ভুলেও মুখে না আনি। কিন্তু কেন? এখানের ঘটনা তো সব উল্টো। শুভ্র নরম স্বরে বলল, দেখ অনন্যা, রঙ্গন ভাইকে বিশ্বাস করিস তো? উনি যা করছে তোর ভালোর জন্য করছে, তবে বেশি ভাবিস না, ওনাকে জেলে আটকে রাখতে পারবে না।
আজকের মধ্যে ছাড়তে হবে। দেখ না আমরা ছাত্রছাত্রীরা কি করি, তুই কেবল বসে বসে ঠান্ডা মাথায় আমাদের পাওয়ার দেখ। অনন্যার মাথাটা হঠাৎই চক্কর মেরে উঠল। গত দুদিন যাবৎ সে ভালো নেই, মানসিকভাবে বিধ্বস্ত, অনেক ভেঙে পড়েছে। তার ভিতরে শান্তি নেই, নিদ্রা নেই। এই অশান্তির সূচনা সেদিন থেকে আরম্ভ, যেদিন লোকগুলি ওকে নিয়ে গিয়েছিল, পৈশাচিক নিপীড়ন চালাতে চেয়েছিল। বারবার স্বপ্নে ওইসবই দেখে, তার মধ্যে পুরনো বিভৎস অতীতের বিদঘুটে স্বপ্নগুলিও তাজা, যা তার বাস্তব ও কল্পনায় বাজেভাবে ইফেক্ট ফেলেছে, যার কারণে নিজের মস্তিষ্ক মাঝে মধ্যে কন্ট্রোল হারায়। একটার পর একটা স্লোগানে জনগণের ক্ষোভ যেন ঝরে পড়েছে। পুরো ল কলেজ আজ রাজপথে, শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সব। তাদের একটাই দাবি, ধর্ষক ছিল মোট 3 জন, সেখানে একজনকে খুন করা হয়েছে, বাকি আছে আরো 2 জন। সেই 2 জনকে না ধরে নির্দোষকে কেন গ্রেপ্তার করা হলো? ধরতে হলে অপরাধীদের ধরেন, যারা নিষ্পাপ একজন মেয়েকে ধর্ষণ করেছে। আজ রঙ্গনের জন্য মেয়েটা নতুন জীবন পেয়েছে। তন্ময় আর তাশরিফ গিয়ে ওই মেয়েটিকে নিয়ে এলো। মেয়েটির নাম নীরা। মেয়েটিকে তারা রাস্তায় বসে সব শিখিয়ে পড়িয়ে এনেছে, ওদের কথা অনুযায়ী সাক্ষী দেয়। অতঃপর রঙ্গনকে ছাড়তে হয়। একে তো বিক্ষিপ্ত জনতা, তার উপর স্বয়ং নীরা নামের মেয়েটি সাক্ষী দিয়েছে তার জীবন বাঁচাতে রঙ্গন ধর্ষককে খুন করেছে। এছাড়া উপর মহল থেকে চাপ আসছে রঙ্গনকে ছেড়ে দেওয়ার জন্য। এর আগে ল কলেজের শিক্ষকদের সঙ্গে এসিপির বেশ কয়েকবার কথাও কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে সেলিম স্যার তো বিক্ষুব্ধ হয়ে বলেই ফেলেন, আইন শিখাও আমাদের আইন, এই আইন আমরা পড়াই আপনাদের। আজ যদি আমার ছাত্রের মুক্তি না মিলে এখান থেকে একজন শিক্ষক ছাত্রও নড়বে না। দরকার পড়লে পুরো বাংলাদেশের ল কলেজ শিক্ষক ছাত্রদের এই আন্দোলনে বিক্ষোভ সংযুক্ত হতে আমরা আমন্ত্রণ জানাবো। তবুও এই আন্দোলন থামবে না। তখন দেখি আপনারা কি করেন। একদিকে ছাত্রদের হুমকি, অন্যদিকে শিক্ষকদের হুমকি। তার উপর নীরা নামের মেয়েটার সত্য সাক্ষ্য ও জবানবন্দি। এরই মধ্যে উপর মহল থেকে চাপ এলো রঙ্গনকে ছাড়ার জন্য। সব মিলে তাকে ছাড়তে বাধ্য। থানা থেকে মুক্ত হতে পুরো ল কলেজের স্টুডেন্টরা তাকে মাথায় তুলে নাচতে লাগলো। সবাই যখন তাকে নিয়ে হই হুল্লোড় করতে ব্যস্ত, ঠিক তখনই সেই ভিড়ের মধ্যে আচমকা অনন্যা ঠাস করে মাটিতে পড়ে গেল। শুভ চিৎকার করে ডেকে উঠে, অশান্ত, অনন্যা দেখ তোর পিছনে পড়ে গেছে। শান্ত পিছু ফিরে দেখে অনন্যা চেতনা হারিয়েছে, ওর নিথর দেহটা মাটির সঙ্গে মিশে আছে। রঙ্গন দূর থেকে শুভর চিৎকার শুনছে। সে ভিড় ঠেলে দ্রুত অনন্যার কাছে ছুটে আসে। সবার আগে ওর হাতের পালস চেক করে, না সবকিছু ঠিক আছে। তবে ওকে নিয়ে আর বসে রইল না, দ্রুত অনন্যার নিথর দেহটা কাঁধে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলল। ডাক্তার দেখানোর পর ডাক্তার অনেক কথা বললেন। রোগী মানসিকভাবে বিধ্বস্ত, তার বর্তমান অবস্থা ততটাও ভালো না। অতীতে এমন কিছু বিদঘুটে ঘটনার সম্মুখীন হয়েছিল, যার প্রভাব তার ভিতরেও এখনো রয়ে গেছে। বর্তমানে সেসব ঘটনা তার উপর বাজেভাবে ইফেক্ট ফেলছে। তার ভিতরে ও মনের মধ্যে অনেক অজানা ভয় লুকিয়ে আছে, যা প্রতিনিয়ত তাকে রাতের অন্ধকারে তাড়া করে বেড়ায়। প্যানিক অ্যাটাক হয়েছিল বেশ কয়েকবার। একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নেবেন আর বেশি বেশি চিন্তামুক্ত থাকতে বলবেন। রঙন চুপচাপ বসে ডাক্তারের সব কথা সুনিপুণ মনোযোগে শুনছিল, তবে অবাক হয়েছে কিছুটা। অতীতের রঙ্গন ফুলের সঙ্গে কি এমন ঘটেছিল যার কারণে সে এখনো মানসিকভাবে বিধ্বস্ত? নিশ্চয় ভয়ঙ্কর কিছু। এক আলাদা আগ্রহ কৌতূহল জন্মালো অনন্যার অতীত সম্পর্কে। তার মেয়েটার মুখটার দিকে দৃষ্টি নেন। প্রথম যখন মেয়েটা এসেছিল তখন অনেক শুকনো ছিল, কিন্তু এখন আর তেমন নেই। সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক কাঠামো বৃদ্ধি ও মুখের উজ্জ্বলতা, লাবণ্যতা এবং মাধুর্যতা ফিরে এসেছে। সেই সঙ্গে হয়েছে তীক্ষ্ণ বুদ্ধিমানও। তবে এটা ভালো লাগলো, মেয়েটার আবেগে গা ভাসিয়ে দেওয়ার মতো নয়। কোনো কিছু করলে দুবার ভাবে, এরপরেই কাজটা করে। অর্ণার চেতনা ফিরল। চোখের সামনে সর্বপ্রথম রঙ্গনের মুখটাই পড়ল। তিনি কিঞ্চিত হাসেন। পাশে শুভ, শান্ত, তন্ময়, তাশরিফ বসা। রঙ্গন পুনরায় স্মিত হাসে। কি অবস্থা রোগীর? ডক্টর বলল অনিয়ম করছে নাকি খাওয়া দাওয়ায়? ব্যাপার কি? হ্যাঁ, এমন করলে কিন্তু হবে না, ঠিক মতন খেতে হবে, বুঝলে? এখন বলো তো এত টেনশন কিসের তোমার, যার প্রভাবে হুটহাট চৈতন্য হারাচ্ছ? আপনি আমার পাপের শাস্তি নিজ ঘাড়ে কেন নিলেন রঙ্গন ভাই? প্রসঙ্গ কেন পালাচ্ছ মেয়ে? একটা কথা কি জানো, মানুষ সত্য থেকে ঠিক তখনই পালায় যখন সত্য সে গোপন রাখতে চায়। প্রত্যুত্তর ভোগ করে হাসলো সে। এরপরে বেশ জোরালো কঞ্চি বলল, আমি পালাচ্ছি না, তবে আপাতত অতীত ভাবতে চাচ্ছি না। বর্তমান ভবিষ্যৎ আমার কাছে অতি গুরুতর।
সেখানে অতীতের কোনো অধ্যায়ের স্থান নেই। তবে উত্তরটা আপনি বললেন না কিন্তু রঙ্গন ভাই, কেন অন্যের পাপ স্বেচ্ছায় নিজে বরণ করে নিলেন? রঙ্গন কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর বলে, দেখো মেয়ে, আজ যদি সবার সামনে আমি বলতাম খুন তুমি করেছ, তা নিজের সম্মান বাঁচাতে সকলে হয়তো বিশ্বাস করতো তোমার কথা, তবে সকলের কাছে তুমি খারাপ হতে। তোমার শরীরের একটি কালো কালির দাগ পড়ত, সেটা হলো খুনির। এই নামেই সবাই তোমায় চিনত। আর সমাজের কিছু সংখ্যক লোকগুলি এমন নিচু মন মানসিকতার চেয়ে তারা তোমার বাহ্যিক ও ভেতরকার মনোভাব বুঝতে চেষ্টা করতো না, বরং তোমায় দেখলে নাক উঁচু করে থাকতো। অথচ তোমার সাথে কি ঘটেছে ওসব গোনায় ধরতো না, তাদের কাজই ওসব করা। তাছাড়া তুমি থানায় গেলে কেউ নেই যে তোমাকে ছাড়িয়ে আনবে। তুমি ছেড়ে থাকলে দোকান, অফিস এসবের কি হতো? কি করতো এসবের দেখভাল? কেউ না। সবাই সফলতার মুখ দেখতে শুরু করেছ, ব্যবসাটা শক্ত করে দাঁড় করিয়েছ। সেখানে কালো কালি লাগানো মূর্খতা। একবার কালি লাগলে তোমার বিজনেসে সিল লেগে যেত। সবাই তোমার দোকান, অফিস থেকে মুখ ঘুরিয়ে নিত, তোমার ব্যবসার লাল পথে জ্বলে যেত। তাই সর্বাধিক বিবেচনা করে আমি এই কাজটা করেছি। নীরাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। এমনিতেই বেচারি সব হারিয়েছে, তাই ওকে দিয়ে কাজটা ছাড়তে চেয়েছে। আর আমি এটাও জানতাম আমাকে থানায় নেওয়ার পর 2-4 ঘন্টার মধ্যে ছাড়তে হতো, কেননা আমার বাবা একজন মেজর ছিলেন। তার উপর বাপচাচাদের ক্ষমতার দাপট মোটামুটি ভালোই আছে। তাছাড়া ল কলেজে আমার আলাদা একটা সম্মান আছে, সকলে আমাকে বিশ্বস্ত মনে করে। তাই আজ তার রাজপথে নেমেছে। এটাই ভালোবাসা। আমার কথা বুঝতে পেরেছো তুমি? আপনি এত ভালো কেন রঙ্গন ভাই? কেন এত উপকার করেন আমার? কোনো বন্ধু তো এত নিঃস্বার্থভাবে উপকার করতে পারে না। শোনো মেয়ে, আগেও বলেছে, এখনো বলছে, আমি বন্ধু নয়, একজন শুভাকাঙ্ক্ষী। খানিকটা মৌন থাকেন, এরপরে পুনরায় বলেন, তোমার একজন সাইকোলজিস্ট দেখানো উচিত। আমি ঠিক আছি। তুমি মোটেও ঠিক নেই। একটা নম্বর দিয়ে, উনি একজন ভালো সাইকোলজিস্ট, ওনাকে দেখাতে পারো, অন্তত নিজের জন্য হলেও। ঠিক আছে, বাট পরে, এখন না। কেটে গেল আর 3টি বছর। মোট 5 বছর হলো অনন্যা বাড়ি ছেড়েছে। আর এই 5 বছরের মধ্যে সে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ করে নিয়েছে। তার আর কোনো পিছুটান নেই। সবকিছু থেকে মুক্ত, স্বাধীন অনন্যা এবার পুরোপুরি তার লক্ষ্যে পৌঁছেছে। কর্মের প্রতি হয়েছে নিষ্ঠাবান, অতি দায়িত্বশীল। ঢাকায় 2টো শোরুম, গ্রামে 2টো শোরুম দেওয়া হয়েছে। পাশাপাশি আসাম থেকে বিখ্যাত কারিগর এনে শাড়ি বানানোর নতুন ব্যবসা শুরু করে দিয়েছে। একটা বড় দেখে গোডাউন নেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি, লেহেঙ্গা, 3 পিস বানানো হয়। বিভিন্ন ধরনের শাড়িও হয়। কাতান ঢাকায় জামদানি, ঢাকায় মসলিন, টাঙ্গাইল মণিপুরি শাড়ি প্রভৃতি। শাড়ির জন্য নতুন কয়েকটি কারখানাও নিয়েছে। কুমিল্লা, ঢাকা, উত্তরা, গাজীপুরে বড় বড় বেশ কয়েকটি কারখানা আছে। এছাড়া দেশের বাইরে 6 জন বিজনেস পার্টনার আছে। দেশে আছে অনেক। লন্ডন আর চীনে 60% শেয়ারে বাঙালিয়ানায় 2টো শোরুম দেওয়া হয়েছে। আর মেহেন্দি অফিস 4টি, রংপুর, কুমিল্লা, ঢাকা আর হিজলা সদরে। গহনার আলাদা একটি শোরুম রয়েছে, এবছর দেওয়া হয়েছে। গহনার আলাদা একটা শোরুম এবছর দেওয়ার কথা, এখনো শোরুমের কাজ সম্পূর্ণ হয়নি। দোকান আছে, বাট শোরুম যেটা দেখছে সেটা এখনো চালু করেনি। তবে মেহেন্দি বাই অনন্যা নামে বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে মেহেন্দি বাই অনন্যার মেহেন্দি। দেশের গঞ্জি পেরিয়ে বিদেশেও যাচ্ছে ভারী ভারী মেহেন্দির বোঝাই করা কার্টন। বেশ কয়েকবার জনপ্রিয় মেহেন্দি আর্টিস্ট আর সফল মেহেন্দি বিজনেসম্যান হওয়ার পত্রিকায় তার নাম ছাপা হয়েছিল। কখনো ছবি দেয়নি, মিডিয়ার লোক এসেছিল, সে ক্যামেরার সামনে দাঁড়ায়নি। আবার টক শো আর মিডিয়া থেকেও তাকে বেশ কয়েকবার ডাকা হয়েছিল, যাওয়া হয়নি, নিজেও যায়নি। তাই এত তাড়াতাড়ি মিডিয়ার সামনে দাঁড়াতে চায় না। সামনে আরও অনেক কাজ বাকি। এত তাড়াতাড়ি টেলিভিশনের পর্দার সামনে দাঁড়ানোর কোনো ইচ্ছেই নেই তার। নিউজ হয়েছেও বেশ কয়েকবার। তার আন্ডারে এখন কাজ করে 7 থেকে 8 হাজার অধিক মানুষ। 100 মানুষের দায়িত্ব নিয়েছে। এরা সবাই অসহায়, কারো স্বামী নেই, কেউ এতিম, কেউ বা বিধবা। এমন নারীদের নিয়ে সে কাজ করেছে। তার শ্রমিকরা বেশি নারী। এলএলবিতে শেষ বর্ষে সবে ভর্তি হয়েছে সে। 4 বছরের কোর্স নিয়ে পড়ছে। এই বছরটা গেলেই কোর্স কমপ্লিট। রঙ্গন হাঁটছিল, আচমকা তার পাশে আরেকজন হাঁটার শব্দ পেল। পাশ ফিরে দেখলো সজিত স্যার। সে সৌজন্যমূলক স্মিত হাসলো, তারপর সালাম দিল। কেমন আছেন স্যার? জি ভালো। তোমার সঙ্গে তোমার বন্ধুকে দেখছি না যে, সে কোথায়? সে একজন ব্যস্ত মানুষ, ভীষণ পরিশ্রমীও।
বর্তমানে উত্তরে গিয়েছে, ওখান থেকে গাজীপুর যাবে, এরপরে বসুন্ধরা সিরিতে যাবে, তারপর কুমিল্লা, এরপরে হিজলা সদরে। সাজিদ স্যার হো করে হেসে দিলেন। তোমার বন্ধু খুব জিনিয়াস, এত অল্প বয়সে একজন সফল উদ্যোক্তা হয়ে পড়েছে। বর্তমানে বাংলাদেশের একজন নামকরা জনপ্রিয় মেহেন্দি আর্টিস্ট সে। পাশাপাশি মেহেন্দি বাই অনন্যা নামে বেশ খ্যাতি অর্জন করেছে। ব্যস্ত তো থাকবেই, দেশ বিদেশে তার ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে। এদিন পত্রিকার খবরে তার অফিস দেখলাম, বেশ প্রশংসনীয় যোগ্য, বড়ই গুণী মেয়ে, নম্রভদ্রও। তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতাম, সময় হবে কি তোমার? জি বলুন, আমি ফ্রি আছি। দেখো রঙ্গন, আমি সোজা সাপটা বলছি, তোমার বন্ধু মানে অনন্যাকে আমার ভীষণ ভালো লেগেছে। সেটা আরও অনেক আগে থেকে। এতদিন আমি অপেক্ষা করেছি, বাট এখন প্রস্তাব দিচ্ছি। এমন মেয়ে স্ত্রী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তাকে বিবাহ করতে চাই। তুমি সরাসরি প্রস্তাবটি দিবে তাকে। রঙ্গনের চোয়াল হঠাৎ করেই গাম্ভীর্যে ভরে এলো। মুঠোবদ্ধ হাঁটি সাহসে শক্ত হয়ে এলেও নিজেকে স্বভাব সুলভ শান্ত রেখে বলল, স্যার রঙ্গন ফুল তো এঙ্গেজড। সাজিদ স্যার ক্ষণকাল তবদা দিয়ে রইলেন, অল্প স্বল্প ভর গেলেন, এরপরে নিজেকে তটস্থ করে নেন। ততক্ষণে রঙ্গন বলে উঠল, আসি স্যার। বলে আর সাজিদ স্যার উত্তরে অপেক্ষা করলো না, সামনের দিকে হেঁটে চলল সে। হঠাৎ সাজিদ স্যার পেছন থেকে বলে উঠলেন, অনন্যাকে তুমি পছন্দ করো তাই না রঙ্গন? ঠিক বলিসি তো আমি? রঙ্গন ভারী অবাক হলো, পরক্ষণেই উল্টো মুখে সামান্য ম্লান হাসল। না। কিন্তু তোমার চোখ মুখ তো ভিন্ন কিছু বলছে। আমার প্রস্তাব শোনার পর তোমার মুখটা কেমন গোমরা আর শক্ত হয়ে গেল। এটা অস্বীকার করবে? ভালোবাসলে বাসলা, তাতে ধনাই পানাই করার কি আছে? রঙ্গন কোনো জবাব দেয় না, চুপচাপ ওনার নাগাল থেকে হেঁটে বেরিয়ে যায়। সাজিদ স্যার মুখ বুঝে হাসেন। অদ্ভুত ছেলের অদ্ভুত ভালোবাসা। ভাগ্যবান তো সে নারী যে তোমার প্রণয়নে হতে পেরেছে। গতকাল তারা একটি কাজ করেছে, অতি গুরুতর কাজ। মূলত কাজটি তন্ময় আর শুভ করেছে। লাবণীর বয়ফ্রেন্ড রাইয়ানের কাছে লাবণীর বিয়ের খবর পৌঁছে দিয়েছে। রাইয়ানের বিয়ের খবর জানার পর লাবণীর সাথে নিশ্চয়ই সম্পর্ক ভঙ্গ করে দিবে। এরপরে লেবুর বাপ আর লেবুর মা এক হবে। ওদের ভাবনার মাঝে ফোন আসলো। শুভ হকচকে উঠলো, নাম্বার ভালো করে দেখলো, তরু লেখা। সে তো ভয় পেয়েই বসেছিল না, আবার লাবণী ধুইতেই ফোন দিয়ে বসেছে। যাই হোক, লেবুর মার থেকে অন্তত বাচ্চা গেল। কহেন তরুনিধি, খবর কত দূর? দোস্ত, কাম তো একখান হয়ে গেছে। আব্বাই আমার বিয়ে ঠিক করছে। এ তো অতি উত্তম কথা। দাওয়াত দিতে ফোন দিয়েছিস নাকি? কৃপণতা দেখাইস না তরুনিধি। তোর কৃপণ বাপকে রাজি করে আজ তো একটা ষাঁড় জবাই করিস, আমরা খাবো এসে। আচ্ছা, আমরা চলে আসবো এখনই। কনে নিচে একটা দিমু, বেশি বুঝছিস কেন? তরুনিধি, কানে নিচে দিস না। বিয়ের আগে কালা হইলে বই রোমান্টিক কথাবার্তা শুনবো না, তখন মনে মনে দুঃখ লাগবে। তুই বরং আমার পাশা দিয়ে দুইটা দিতে পারিস, আমি মাইন্ড করবো না। আরে আমার কথাটা একবার শুনবি তো? বল। দোস্ত, বিয়েটা মনে হয় আজ রাতের মধ্যে হয়ে যাবে রে। কংগ্রেচুলেশন, অতি ভালো কথা। এক প্যাকেট মিষ্টি তুলে ফ্রিজে রাখিস, আমি আসতেছি। আমার আবার ফ্রিজে রাখা মিষ্টি ভীষণ পছন্দের। শুভ, আমি কিন্তু বেশ সিরিয়াস, প্লিজ মজা করিস না। ওকে, এবার বল তো হতভাগাটার নাম কি? নওয়াব তালুকদার। ধরনের কোল জুড়ে তিমির নামিয়ে স্বয়ং সন্ধ্যার আমেজ বসেছে। সারি সারি ধাপে ধাপে বসেছে একটি খোলা দোকান। চায়ের দোকানের সামনে লম্বা জটলা বেঁধে ভিড়। বসার জন্য দুদণ্ড জায়গারও জনি পর্যন্ত। সামনে চেয়ারম্যানের ভোট, এই জন্য ভিড় থাকা অবশ্যই সনন্দনীয় কিছু নহে। শুভ, তন্ময়, তাশরিফ এরা আবার খোলা মাঠের মধ্যে পা ছড়িয়ে গোল হয়ে বসেছে। ওদের থেকে 5 হাত দূরে একটি চংঘর, ওখানে কাজ করে একজন বালক, নাম ওর দুর্জয়। সনাতন ধর্মের, তবে ছেলেটা অত্যাধিক ভালো। কোনো কথা বললে ফেলবে না, অক্ষরে অক্ষরে পালন করবে। ওদের জন্য দুর্জয় চা এনে দিল। শুভ নিল না, সে অধিক চিন্তিত মুখে নখ কাটছে। এটা তার একটি বদ অভ্যাসের মধ্যে পড়ে। যখন কোনো জটিল চিন্তা কিংবা সমস্যা শুরু হয়, অমনি সে তখন দন্তের তলে নখ কাটে। শান্তর এই অভ্যাসটি আছে। সেই বেচারা আবার আজ মিসিং। মনে হয় লেবুর মায়ের সঙ্গে কাবাডি খেলছে। যেই আগুন লাগিয়েছে থামাতে এখন ফায়ার সার্ভিস লাগবে বোধ হয়। তাশরিফ ফুয়ে ফুয়ে চায়ে চুমুক বসালো। তন্ময় চা নিল ঠিকই, চায়ের বিলটাও দিল, কিন্তু খেলো না। তার মাথায় অসংখ্য অগণিত চিন্তা চট পাকিয়েছে। কি যে বললো তরুণীটি, তখন মাথায় কিছু ঢুকলো না।
একটু কথা বলি মাঝপথে কল কেটে দিয়েছে। এদিকে প্রবল দুশ্চিন্তায় ওদের মাথার রোগ ছিঁড়ে যাওয়ার জোগাড় দশা প্রায়। তরু কল কাটার পর ওরা এরপরে দুবার ফোন করেছিল তাকে, ফোন তোলেনি সে। নিজেকে যেন মহাবুদ্ধিমান শিয়ানা চতুর ভাবছে। ওদের দুশ্চিন্তাগ্রস্ত রেখে এই মেয়েটা আবার একটু অ্যাটিটিউড বেশি, সর্বদা নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে। শুভর নখ কাটা শেষ একবার চান্স। এবার ফোন দিবে সে তরুণীদিকে, না ধরলে সোজা তরুণীদির বাড়ি গিয়ে উঠবে। তার শিবকে বলে, দেখ টিপটা বাপের মেয়ে আবার ফোনের টাকা যাবে ভেবে কল দেয়নি। এরা তো বাপ মেয়ে, আবার কৃপণতার হাড্ডি।